কমপ্লেক্স আয়ন ফরমেশন না। আচ্ছা একটু দেখে নেই যে আমরা অ্যাকচুয়ালি কোনগুলো কমপ্লিট করতেছি। এটা which is টেট্রামিন কপার 2+ আসে, তাহলে হোপ এর ভেতরে থাকার কথা, মানে এর বাইরে আমার মনে হয় না যেতে বা যাওয়ার একটা চেষ্টা করবে, আমি জানি না। এইটা বোর্ডে এসছে অলরেডি, এটা বোর্ডে এসছে, এটা বোর্ডে এসছে। তো এটা বোর্ডে আসছে, আর এইটা বোর্ডের এমসিকিউ তে সবচেয়ে বেশি দায় হচ্ছে এটা এটা আর এটা এমসিকিউ ওরিয়েন্টেড, আর এটা হচ্ছে গিয়া তোমার টিচার চয়েস, আর এটা হচ্ছে গিয়া বোর্ড ওরিয়েন্টেড, মানে বোর্ডে অলরেডি আসা এটা, ঠিক আছে। আর এটা তো বুঝতে পারতেছো, এটা নিয়ে একটা ডিবেট, মানে এটা হচ্ছে কনফ্লিক্টারি, মানে ডিবেটিং আর কি, যার জন্য এটা পেছনে অনেকে যেতে চায় না, কারণ যেহেতু এটা নিয়ে ডিবেট আছে, কথা বুঝতে পারছো। বাট এটা হচ্ছে গিয়ে বেসিকটার জন্য খুব স্ট্রং, মানে স্টার্টিং এর জন্য এটাই বেস্ট। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল টার্গেটটা, তাহলে বুঝতে পারছো যে এক একটার কিন্তু এক একটা মেরিট আছে, তাই না? ওকে, তাহলে ফরমেশন অফ দিস আয়ন, এটা হচ্ছে টেট্রামিন জিঙ্ক 2+, টেট্রামিন জিঙ্ক 2+, টেট্রামিন জিঙ্ক 2+। তো আমরা এখন এটার ফরমেশন দেখবো, টেট্রামিন জিঙ্ক 2+ এর ফরমেশন, টেট্রামিন জিঙ্ক 2+ এর ফরমেশন। ওকে, তো ফলো করো। তাহলে এখানে সেন্ট্রাল আয়ন কোনটা? জিঙ্ক 2+। টেট্রামিন জিঙ্ক 2+ কাকে সেন্টার করে? জিঙ্ক 2+ কে সেন্টার করে, জিঙ্ক 2+, জিঙ্ক 2+। ওকে, তাহলে জিঙ্ক 30 কি করি, কালকে থেকে যারা ক্লাসে কন্টিনিউ করছো তারা বুঝে যাচ্ছ যে এখানে কি করতেছি, আমি আর্গন রেখে দিচ্ছি, আর্গন, দিস ইজ আর্গন। হ্যাঁ, আর্গন। তো এই আর্গন এভাবে মেনশন করার মানে হচ্ছে যে আর্গন পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে হয় না। হ্যাঁ, আর্গন পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে হবে না, সেই জন্য এই আর্গন দেখানো আর কি। আচ্ছা, তারপরে তোমরা কি করতেছো, ফলো করো। 3D, এই যে 3D, 4s, this is 4s, and 4p, this is 4p. So remember, তোমাদেরকে বলেছি যে ফার্স্টে যেটা কপার, ওই কপার টেট্রামিন কপার আয়ন ছাড়া সব অলওয়েজ তো 3D, 4s and 4p oriented, 3D, 4s, 4p oriented, 3D, 4s, 4p oriented. ওকে, তো এই হচ্ছে 3D, 4s, 4p oriented. আচ্ছা, এখন তোমাদেরকে বলি যে এটা হচ্ছে sp3 হাইব্রিড টেট্রামিন জিঙ্ক 2+ এ হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, টেট্রামিন জিঙ্ক 2+ এ sp3 হাইব্রিড অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল। তার মানে এখানে তোমরা অবজার্ভ করবা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে ফলো করো, sp3 হাইব্রিডাইজেশন যদি হয়, একটু চিন্তা করো, sp3 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশনে কোন s এটা, আর এই যে 3p, রাইট না? sp3, sp3, তাহলে sp3 মানে কি? দিস, রাইট না? তাহলে এই চারটা হচ্ছে গিয়ে sp3, বিকজ জিঙ্কের যে 3D, এই 3D ফিল আপ, দেখছো জিঙ্কের 3D ফিল আপ, জিঙ্ক 2+ কনফিগারেশন করে দেখো, জিঙ্কের 3D ফিল আপ। তো জিঙ্কের 3D যদি ফিল আপ হয় তাহলে তার নিয়ার অরবিটালস কি 4s আর 4p রিমেইনিং, 4s 4p রিমেইনিং। এখন চারটা অ্যামোনিয়া অ্যাকোমোডেট করা লাগবে না, এই তো 4 অ্যামোনিয়া অ্যাকোমোডেট করতে হবে না, তাহলে তার কাছে কি আছে, এটা এই চারটা অ্যাকোমোডেট করার জন্য 4s and 4p, 4s and 4p। তো এইখানে এই যে চারটা লোন পেয়ার নিবে, অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করবে, অ্যামোনিয়া অ্যাকোমোডেট করবে, অ্যামোনিয়া অ্যাকোমোডেট করবে, এন্ড অ্যামোনিয়া অ্যাকোমোডেট করবে। এই হলো 4 অ্যামোনিয়ার অ্যাকোমোডেশন।
তাহলে যারা আজকে জয়েন করছেন, প্রিভিয়াস ক্লাস থেকে জয়েন করে আসছেন, কন্টিনিউশন সেটা বুঝতে চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা এই টেট্রামিন কপার 2+ জিঙ্ক 2+ এর ফরমেশনটা ডেসক্রাইব করব। এটা একটা কমপ্লেক্স আয়ন, এটা ফরমেশন ডেসক্রাইব করব। আর এই ফরমেশন ডেসক্রাইব করতে গেলে যেটা মেনশন করতে হয় তা হলো যে এই যে 4টা অ্যামোনিয়া থাকতেছে যাদেরকে আমরা কি বলি, লিগ্যান্ড। জিঙ্ক মানে এখানে 2টা পার্টি, ওকে। এই কমপ্লেক্স আয়নে তোমার হচ্ছে 2টা পার্টি। একটা হচ্ছে যে সেন্ট্রালি জিঙ্ক বা যে কোনো ডি ব্লক এলিমেন্ট, আর হচ্ছে লিগ্যান্ড। তো তোমাকে স্টাবলিশ করতে হয় যেটা স্টাবলিশ করতে হয় সেটা হচ্ছে যে তোমার যে সেন্ট্রাল অ্যাটম সে কি করে লিগ্যান্ডদেরকে অ্যাকোমোডেট করে, লিগ্যান্ডদেরকে কি করে সে স্পেস দেয়, লিগ্যান্ডদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে। তো জিঙ্ক কিভাবে অ্যাকোমোডেট করছে, জিঙ্ক অ্যাকোমোডেট করতে যায় 4s and 4p তে অ্যাকোমোডেট করছে, 4s and 4p তে অ্যাকোমোডেট করছে, একটা s and 3টা p তে সে অ্যাকোমোডেট করছে। তাহলে একটা s আর 3টা p তে যদি অ্যাকোমোডেট করে দেন তোমরা কি বলবো, এই যে একটা s 3টা p হলে দেন এটাকে বলা হয় sp3। তার মানে যে যে অরবিটাল মিক্স হবে, সেই নিউ অরবিটাল যেটা ফর্ম করবে ওটা হবে, আমি প্রিভিয়াস যেতেও বলেছি যে কোনো ভাবে যদি একটা এস একটা পি মিক্স হয় তাহলে সেটা এসপি, কোনোভাবে যদি একটা এস আর 2টা পি মিক্স হয় তাহলে সেটা sp2, কোনোভাবে যদি একটা এস আর 3p মিক্স হয় তাহলে ওটা হচ্ছে কি sp3, এমনটা আর কি। তো এটা sp3, এটা জিঙ্ক 2+ এর হাইব্রিডাইজেশন কি, sp3 হাইব্রিডাইজেশন। জিঙ্ক তার মানে এই কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন কি, sp3 হাইব্রিডাইজেশন। এই কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন কি, sp3 হাইব্রিডাইজেশন। এখন এটা যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে শেপ কি, শেপ ইজ টেট্রাহেড্রাল। তাহলে হুইচ এভার তোমার যদি sp3 হয় তাহলে শেপ হবে টেট্রাহেড্রাল, রিমেম্বার sp3 হলেই শেপ হবে টেট্রাহেড্রাল। তার মানে sp3 ফরমেশনে যেই যাবে sp3 ফর্ম করবে সেটাই টেট্রাহেড্রাল হবে, ওটা শেপ হবে টেট্রাহেড্রাল। তার মানে শেপ অফ মলিকিউল, শেপ অফ আয়ন, শেপ অফ আয়ন ডিপেন্ডস আপন হাইব্রিড অরবিটাল, দ্যাট মিনস এটা হাইব্রিড অরবিটাল দিয়ে ফিক্স হবে যেটা তোমার কি শেপে যাবে, কোন শেপ তৈরি করবে, কোন শেপ হবে সেটা হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করবে। এন্ড আই ওয়ান্ট টু সে ইউ অল যে হাইব্রিডাইজেশন যে টপিকটা সেটা কেমিক্যাল বন্ড যখন ডিসকাস করব আমরা আফটার জাস্ট 2 ক্লাস লেটার, মানে সামনের 2টা ক্লাসের পরের যে ক্লাস আসতে থাকবে কেমিক্যাল বন্ডের, তার সেই কেমিক্যাল বন্ডের সেকেন্ড ক্লাসটা শুরু হবে হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশন দিয়ে। এন্ড হাইব্রিডাইজেশনে যারা এই যে তোমাদের থেকে এগিয়ে আছে যে ব্যাচগুলো তাদের হাইব্রিডাইজেশনে দে ইউজ 3 ক্লাসেস, অর্থাৎ 3টা ক্লাস তাদের দরকার হইছে এই টপিকটার উপরে, হাইব্রিডাইজেশনের উপরে। সো ইউ হ্যাভ টু ওয়েট টিল দেন, ওই পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে টু প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ হাইব্রিডাইজেশন। বাট এখন শুধু বেসিক জায়গাটা জানো যে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে যে কতগুলো অরবিটালের মিক্সেশন, কতগুলো অরবিটালের মিক্স হয়ে একটা নতুন অরবিটাল তৈরি করার মানে হচ্ছে হাইব্রিডাইজেশন। তো শেপটি ইজ টেট্রাহেড্রাল, এন্ড টেট্রাহেড্রাল শেপটা কাকে সেন্টার করে হবে, জিঙ্ক 2+ কে সেন্টার করে। এন্ড টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে দিস টাইপ অফ শেপ, টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে দিস টাইপ, ওকে। তো এটা হচ্ছে দিস টাইপ অফ শেপ। ওকে, তো এই হচ্ছে দ্য শেপ অফ দিস আয়ন, এটা হচ্ছে সেই আয়নের শেপ, জিঙ্ক সেন্টার্ড টেট্রাহেড্রাল, ওকে। তাহলে দেখো এটার জন্য যদি বলো যে এটা sp3 হাইব্রিড অরবিটাল, কারেক্ট, sp3 hybridization over here, correct, tetrahedral also correct, diamagnetic also correct। তার মানে হচ্ছে তোমাদেরকে একটা কমপ্লেক্স আয়নের এই 3 ইনফরমেশন
জানা থাকতে হবে। সেটা হচ্ছে যে হুইচ হাইব্রিডাইজেশন sp3, what is the shape tetrahedral, is it magnetic or not, it is paramagnetic or diamagnetic. লিসেন, আজকে যারা জয়েন করছো তারা জানো, আর কালকে যারা জয়েন করছো তারা অ্যান্সারটা করো, মানে মানে তারা বলো, এন্ড যারা আজকে জয়েন করছো তারা শোনো যে কি করে আই কুড আন্ডারস্ট্যান্ড যে এটা ডায়াম্যাগনেটিক। স্যার আনপেয়ার্ড ইলেকট্রন। হ্যাঁ, মানে আনপেয়ার্ড ইলেকট্রন কি স্যার আছে না? কোনো নাই, কোনো নাই। আনপেয়ার্ড তাহলে ইলেকট্রন। আজকে যারা নতুন জয়েন করছো তারা জেনে নাও এই পুরোটার ভিতরে কোনো আনপেয়ার্ড নাই ইলেকট্রন। এই ঠিক আছে, দেখো একটা বক্সেও আনপেয়ার্ড ইলেকট্রন নাই। যদি আনপেয়ার্ড না থাকে তাহলে ডিসিশন হচ্ছে ডায়াম্যাগনেটিক। রিমেম্বার, তাহলে একদম ক্লিন এন্ড ক্লিয়ার। আজকে এইটাই নোট করে নাও, মনে করবা যে এই নোট করাটাই আজকে তোমার ক্লাসের সাকসেস। ঠিক আছে, তাহলে sp3 হাইব্রিড অরবিটাল হলে টেট্রাহেড্রাল, আর আনপেয়ার্ড ইলেকট্রন নাই বলে ডায়াম্যাগনেটিক। তো এই হচ্ছে গিয়ে টেট্রামিন জিঙ্ক 2+ এর ফরমেশন ডেফিনিশন। ওকে, হ্যাঁ বলো স্যার। যে স্যার শেপ গুলো যে আর্ট করতেছেন স্যার, এটা স্যার এক্স্যাক্টলি কেমনে বুঝবো যে এটা নিচে? টেট্রাহেড্রাল বলেছি না? হ্যাঁ স্যার। স্যার উপরেও তো হইতে পারতো স্যার, যেমন আমরা কালকে করলাম, মানে যে কোনো সাইডে তো আমরা দিতে পারি। আপনি এখানে তো নিচে 3টা দাগ দিয়েছেন, একটা দিয়েছেন, এটা বলতেছিলাম আর কি। না, মানে তুমি যখন শোনো, শেপ টাইপ কি হয়, একটা কোনো বডিকে সেন্টার করে শেপ লিনিয়ার হয়, হ্যাঁ। কোনো বডিকে সেন্টার করে শেপ ট্রাইগোনাল হয়, কোনো বডিকে সেন্টার করে এটা স্কয়ার হয়, কোনো বডিকে সেন্টার করে এটা টেট্রাহেড্রাল হয়। তখন এইভাবে ড্র করতে হয়। টেট্রাহেড্রাল তো আমি আর অন্য কোনো ভাবে ড্র করব না। আমি যখন বলবো যে এটা লিনিয়ার, এটা ট্রাইগোনাল, এটা স্কয়ার, এটা টেট্রাহেড্রাল, অনেক সময় দেখবা পেন্টাগোনাল, হেক্সাগোনাল, অক্টাহেড্রাল, এরকম আর কি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটু হেল্প করি আমি একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে এখন না, নিয়ার ফিউচারে দেখবা যে, আচ্ছা না, নিয়ার ফিউচারে না, তোমরা দেখছো, এমন একটা এক্সাম্পল দেই, তোমরা দেখে ফেলছো এরকম একটা এক্সাম্পল হচ্ছে ডায়মন্ডের কার্বন, মনে আছে? জি স্যার। তাহলে ডায়মন্ডের কার্বন কি বলে আসছো? টেট্রাহেড্রাল। তো ডায়মন্ডের কার্বন টেট্রাহেড্রাল এইভাবে ড্র করে আসছো না? এই যে এইভাবে ড্র করে আসছো না? আবার এখান থেকে আবার কি করছো? অনেকগুলা মনে আছে? কন্টিনিউ তো হইতেই থাকবে এটা। ইয়েস স্যার। এই যে মনে আছে সেটা? জি স্যার। ইয়েস স্যার। এইটাই। আচ্ছা, নেক্সট ওয়ান, 4 then 5 নাম্বার এক্সাম্পল। আচ্ছা, 5 নাম্বার এক্সাম্পল হলো তোমাদের, সেটা হলো গিয়া ক্রোমিয়াম হেক্সামিন C+, হেক্সামিন ক্রোমিয়াম C+। এবার হ্যাঁ, হেক্সামিন ক্রোমিয়াম C+, এটা একটু দেখো, এটা বোর্ডে এসেছিল। তো দেখো হেক্সামিন ক্রোমিয়াম C+, কোষটা কেমন ছিল জানো? কোষটা এরকম ছিল, 24x, এই দেয়াল ছিল স্টেমে, স্টেম ছিল এইটুক 24x, আর আরেকটা দিছিল হচ্ছে গিয়া 1y, এইটাই স্টেমে কি দেওয়া ছিল? 24x আর 1y। আর সিতে কোশ্চেন করছে কি যে x দিয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, এক্সপ্লেইন করো। আর ডি তে কোশ্চেন করছে 1, যেটা y ওরিয়েন্টেড, তো y তো হাইড্রোজেন ওরিয়েন্টেড অ্যাটমিক স্পেকট্রামের এক্সপ্লেনেশন চাইছে। তাহলে বুঝতে পারতেছো? তার মানে ক্রোমিয়াম ওরিয়েন্টেড একটা কমপ্লেক্স আয়নের ডেসক্রিপশন চাইছে, তারা তো এটা দিয়ে দেয়নি।
তারা তো আর এটা মেনশন করে দেয়নি, তারা জাস্ট ক্রোমিয়ামটাকে দিয়ে অ্যান্সার করতে বলছে না। তো তোমার জানা থাকলে পরে এটা পসিবল করা, হ্যাঁ, যে তোমার দরকার হচ্ছে একটা লিগেন্ডকে অ্যাকোমোডেট করা, একটা লিগেন্ডকে অ্যাকোমোডেট করা। তাহলে তোমরা যখন এরকম অবস্থায় পড়বা যে শুধু মেটাল বলা আছে কিন্তু লিগেন্ড কোনটা সেটা বলে নাই, তখন তোমরা কি করবা জানো, এখান থেকে ম্যাচ করে গেলে তো হইলই, মানে কোথাও অ্যামোনিয়া কোথাও সায়ানাইড, তাই না? অ্যামোনিয়া আর সায়ানাইডের মধ্যেই ভ্যারি করতেছে। আচ্ছা, তো এটা ডেসক্রিপশনে যাবো এখন। এটা সেন্টার করবে কাকে? ক্রোমিয়াম 3+ আয়ন। কাকে সেন্টার করে হবে? ক্রোমিয়াম 3+ আয়ন। ক্রোমিয়াম 3+ আয়ন, ক্রোমিয়াম 3+ আয়নকে সেন্টার করে হবে এটা। আর ক্রোমিয়াম হচ্ছে 24, যার মধ্যে আর্গন কেন এটা রিজার্ভেশন, হ্যাঁ, আপ টু আর্গন এটা হচ্ছে একটা রিজার্ভেশন। আবার রিপিট করে বলি যে আর্গন কেন, আর্গনটা হচ্ছে গিয়া আমার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে কি করে, স্মল করে দেয়, হ্যাঁ। আচ্ছা, এবার কি করতে হয় জানো, 3D, এরপরে 4s, দেন কি 4p। তার মানে সেম ব্যাপার, 3D 4s and 4p, 3D 4s and 4p, ওকে। আচ্ছা, তো এটাতে কয়টা অ্যামোনিয়া? 6 অ্যামোনিয়া, তার মানে 6 কোঅর্ডিনেশন নাম্বার, 6 অ্যামোনিয়া 6 কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এই 6টা অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করতে গেলে কয়টা অরবিটাল লাগবে? কয়টা অরবিটাল লাগবে? এইখান থেকে কয়টা বক্স লাগবে? আমার 6টা বক্স লাগবে, রাইট না? তো এটা হচ্ছে D2sp3, D2sp3। তাহলে D2sp3 হলে পরে দেখো D2 2, S একটা 3 আর P3 3, তাহলে টোটাল কয়টা অরবিটাল হলো? 6 অরবিটাল। টোটাল কয়টা হলো? 6 অরবিটাল। তাহলে এটা হলো D2sp3। তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন, D2sp3 হাইব্রিডাইজেশন, D2sp3 হাইব্রিডাইজেশন। এখন D2sp3 হাইব্রিডাইজেশনটা তোমরা একটু ইমাজিন করো যে D2sp3 হাইব্রিডাইজেশন যদি হয় মানে কি, তার মানে এখানে একটা লিগ্যান্ড অ্যাকোমোডেট করছে, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, কারণ sp3 না, রাইট? sp3 তো, তাহলে s আর p কি ফিল আপ হবে না? আচ্ছা, আরো কি সাথে? দুইটা d, ঠিক না? তোমরা আমি জানি না তোমরা এই কাজটা করা হয়েছে কিনা তোমাদের, সেটা হইতেছে ব্যাংকের চেক কিংবা অনেক সময় অনেক ফর্ম পূরণ করতে গেলে কতগুলো ডিজিট পূরণ করতে হয়, অনেকগুলো বক্স থাকে, এই বক্সে ডিজিট ফিল আপ করতে হয়। তো অনেক সময় হয় কি, ডিজিট যতটা বক্স তার থেকে বেশি থাকে, বক্সটা তার থেকে বেশি থাকে, স্যার ওগুলাতে 0 জিরো দিতে হয় স্যার। হ্যাঁ, তখন কি করে, অনেক না 0 তো দিতেই হয়, অনেকে আবার কি করে এই উল্টো দিক থেকে লেখা শুরু করে। কথা বুঝো নাই? মানে রাইট সাইড থেকে ডিজিট বসাতে থাকে, তাইলে ফার্স্টের দিকে কয়টা জিরো বসবে বুঝে যাবে, ওই ফার্স্টে যখন এটা শেষ হয়ে যাবে যে কয়টা বক্স আছে জিরো বসায় দেয় তখন, ঠিক না? তো এখানে আমি ঠিক অনেকটা এরকম একটা কাজ করছি। এরকম যখন এটা D2sp3, তখন আমি তো জানি যে D2sp3 মানে কি, যে P3sd2 হলো না, ঠিক কিনা? P3sd2 দখল করে নিলাম আমি, ঠিক কিনা? আচ্ছা, এখন আমার যখন ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+-এ ক্রোমিয়াম নরমালি কি 4s1 3d5, ক্রোমিয়াম নরমালি কি 4s1 3d5, আর যখন ক্রোমিয়াম 3+, তখন 3টা ইলেকট্রন ডোনেট করছে, তাহলে সেটা ডোনেট করলে তার কাছে কি থাকবার কথা জানো? 3d3, ওর কাছে থাকবে হচ্ছে 3d3, কারণ সে 4s এর ইলেকট্রন দিবে আর এডিশনাল হচ্ছে 3d থেকে 2টা দিবে, তাহলে তার কাছে থাকলো কয়টা? 3d3, তার মানে 3 ইলেকট্রন না? এন্ড দেখো এই 3 ইলেকট্রন এইভাবে থাকবে 1 2 3, 1 2 and 3, 1 2 3। রিমেম্বার, তোমরা কম্প্রেশন হতে দেখছো, ঠিক না? আয়রনের সময়, আয়রনের টাইমে তোমরা কম্প্রেশন হইতে দেখছো, 6 কম্প্রেশন হইতে দেখছো, 5 কম্প্রেশন হইতে দেখছো, ঠিক না? তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কম্প্রেশনটা না হাইয়েস্ট তোমার এই পর্যন্তই, অর্থাৎ 2 আর 3 এর মধ্যেই থাকবে।
কম্প্রেশন 3:2 এর ভিতরে থাকবে, 3:2। কম্প্রেশন এর বেশি আর কম্প্রেস করবে না। তো এখানে 3টা আনপেয়ার্ড আছে, চাইলে আরো একটু কম্প্রেস করতে পারতো না, কিন্তু আর করবে না। তাহলে এই 3টা ইলেকট্রন এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে 1 2 3। আচ্ছা, তাহলে এখানে কি হলো, 1 অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া, 3 অ্যামোনিয়া, 4 অ্যামোনিয়া, 5 অ্যামোনিয়া এন্ড 6 অ্যামোনিয়া। দেখো তো এই যে 6 অ্যামোনিয়া, 2D and sp3। তাহলে D2sp3, D2sp3 here, আর D2sp3 তো অলরেডি we have seen আয়রনের টাইমে। তাহলে শেপটা জানা আছে, শেপ ইজ অক্টাহেড্রাল। শেপ ইজ অক্টাহেড্রাল এন্ড যেটা কাকে সেন্টার করে হয়েছে, ক্রোমিয়াম C+ কে। এন্ড আমরা এটা করি কি করে, দিস ওয়েতে, দিস অ্যামোনিয়া, 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 অ্যামোনিয়া এন্ড অ্যামোনিয়া, ডান। তার মানে এটা ফরমেশন ডেসক্রাইব হয়ে গেল। পিতে, এসে আর 2টা পিতে। তার মানে এ ফিরে গেছে কার কাছে জানো, ওই যে D2sp3 তে, D2sp2 এটা। তাহলে দেখো একটু ক্লিয়ার করে নেই, যখন নিকেল 2+, তাহলে 3D। স্যার হ্যাঁ বলো। দেখো যখন নিকেল 2+, একটু ফলো করো, নিকেল 2+ হলে 3D8 ডিনাই করা যাবে না, 3D8 হলে 2 2 2 2 এইটাও ডিনাই করা যাবে না। তার 8 ইলেকট্রন কম্প্রেস করলে কি হবে, 2 2 2 2 হবে, এটাও ডিনাই করা যাচ্ছে না। আবার 4টা সায়ানিন আছে, এটাও ঠিক। তাহলে আমাকে আই এম বাউন্ড টু ডু DsP2, আমার কাছে আর কিছু করবার নাই, আমাকে DsP2 তে যেতেই হচ্ছে এখানে, কারণ এটা তো 4টা সায়ানিনকে আমি অ্যাকোমোডেট করতেছি। আর DsP2 সাপোজ তুমি করলা, মনে করো যে তুমি তোমার কনসেপ্ট দিয়ে DsP2 করলা। আচ্ছা, করে কি তুমি যদি দেখো যে না, এইটা তোমার কাছে মনে হয় যেন এটা দেখেছো তুমি, DsP2 কাউকে করতে দেখছো বা DsP2 রিকগনাইজ, তাহলে তুমি মনে করবা যে ইয়েস আমি ভুল করতেছি না। কিন্তু তুমি যদি মনে করো একটা অ্যাবসার্ড একটা কিছু বানায় ফেলো যে যেটা তোমার রিকগনাইজ না, তাহলে তুমি তখন মনে করবা যে ইউ ডিড রং। তো যখন DsP2 হইছে তখন হোয়াই নট উই এগ্রি উইথ দিস, আমরা কেন এটার সাথে এগ্রি করবো না, কারণ DsP2 তে রিকগনাইজ। তাহলে DsP2 করলো সে। তো DsP2 যখন করলো স্যার, তখন এটা ইয়েস। স্যার একটা ইলেকট্রন লাস্টে যাওয়ার কথা না? না না না, এখন তো 1 2 3 4 আছে, মানে 8টাই তো ইলেকট্রন। যাবে কেন, যাবে তো, যাওয়ার ব্যাপারটা তো ছিল সেই কপারের 9th ইলেকট্রনটা। ও হ্যাঁ স্যার, একটাই তো এক্সেপশন। আচ্ছা সরি স্যার। ওটা এক্সেপশন। শেপ ইজ যখন DsP2 তখন স্কয়ার আচ্ছা প্ল্যানার। স্যার, আমরা যদি লাস্ট হ্যাঁ। থেকে ইলেকট্রন দিতাম তখন? হ্যাঁ, ভালো কোশ্চেন করছো, লাস্ট থেকে ইলেকট্রন দিতা, তাই তো? শোনো, লাস্ট থেকে দেওয়া মানে এদিক থেকে দিয়ে এসে এখানে শেষ হয়ে যাইতা তুমি, ঠিক না? এখানে শেষ হয়ে যেত না, তাহলে তোমার কি হইতো, ডিটা আনইউজড থাকতো। ডিটা কি থাকতো, আনইউজড থাকতো। রিমেম্বার, এটা তারা কখনোই করবে না, এটা কখনোই করবে না, কথা বুঝতে পারছো? তারা ডিটাকে মেকশিওর করবে, ডিটা তারা ডিতে অবশ্যই তারা লিগেন্ডদেরকে অ্যাকোমোডেট করবে। আচ্ছা, দেন শেপ ইজ স্কয়ার প্ল্যানার। শেপ ইজ স্কয়ার প্ল্যানার আমি তোমাদের সাথে বলেছি কি না আমি জানি না। আমি আমার আমার স্যারের কথা, আমি যার কাছে কেমিস্ট্রি পড়তাম, তো স্যারের কাছে ধরো এইগুলো যখন স্যার পড়াইতো, তখন স্যারকে বলতাম যে স্যার আপনি এই সময় এই বলেন, ওই সময় ওই বলেন, এই সময় ওই বলেন, এরকমটা হইলে তো আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো বলতেছিল যে আসলে কি শোন, বিষয়টা হলো যে মানে কোনো কিছুকে যদি বলে যে এটা এই কেন, হ্যাঁ, তাহলে তোর উত্তর এরকম যে এটা এই কারণে এই।
আর যদি বলে এটা এই না কেন, ওইটাই। যদি বলে এটা এই না কেন, তাহলে তোর উত্তর ওরকমই যাবে যে এটা এই কারণে না। অর্থাৎ কি চাইছে সেটা অনুযায়ী শুধু অ্যান্সার করতে হবে, সোজা কথা। মাইন্ডে নিতে হবে, মেনে নিতে হবে, ঠিক আছে? তো এটা DSP2, এটাকে যেমনি হোক তোমাকে DSP2 এর ভিতরে নিয়ে আসতে হবে, এটাকে DSP2 এর ফর্মে নিয়ে আসতে হবে। শেপ ইজ স্কয়ার প্ল্যানার, শেপটা হচ্ছে স্কয়ার প্ল্যানার। কাকে সেন্টার করে? নিকেল 2+ কে সেন্টার করে। এবং সেটা কেমন হবে? দিস টাইপ, দিস টাইপ। তো এই হচ্ছে এটা। তাহলে এটা নিয়ে আমাদের ইনফরমেশন কি, যে DSP2 হাইব্রিডাইজেশন, স্কয়ার প্ল্যানার, এন্ড কি ম্যাগনেটিজম, কি ডায়া। ম্যাগনেটিজম হচ্ছে ডায়াম্যাগনেটিক, কারণ নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তো ডায়াম্যাগনেটিক। তার মানে প্রত্যেকটার জন্য এরকম ডিসিশন গুলা রেডি করবা। তাহলে এটা হলো 6 নাম্বারটা। আচ্ছা, 6 যেমন নিকেল দিয়ে দেখালাম, 7টাও আমি নিকেল দিয়েই দেখাই। 7 হিসেবে এটা নিকেল দিয়ে দেখাই। তোমরা একটু আগে নোটিস করছো যে এরকম একটা দেওয়া ছিল এবং যেখানে কোনো চার্জও নেই। লিসেন, এটাকে বলা হয়ে থাকে নিকেল কার্বোনিল, এটাকে বলে নিকেল কার্বোনিল, নিকেল কার্বোনিল। और এটাকে এটাও বলে থাকে টেট্রা কার্বোনিল নিকেল, নিকেল কার্বোনিল। এটা যেমন বলা যায়, আবার বলা যাবে টেট্রা কার্বোনিল নিকেল। অর্থাৎ এই যে সিওটা, সিও গ্রুপটা, এটা হচ্ছে কার্বোনিল। তোমাদেরকে একটু বলে রাখি, সিও যেটা, এটা যখন কম্পাউন্ড হিসেবে কনসিডার করবা, এটা কার্বন মনোক্সাইড। এটা যখন অ্যাজ এ কম্পাউন্ড তখন এটা মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। বাট যখন এটা অ্যাজ এ গ্রুপ, তখন এটাকে কনসিডার করতে হয় যে এটা হলো কার্বনাইল গ্রুপ, কার্বনাইল গ্রুপ। তো এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ। এটা আমরা আরেকটা জায়গাতে দেখবো, FeCO5, FeCO5, এটাও একটা মলিকিউল, এটাও একটা কম্পাউন্ড, এটাও একটা কম্পাউন্ড। তাহলে এই কার্বনাইলটা হচ্ছে এখানকার লিগ্যান্ড, কার্বনাইল, সিওটা হচ্ছে লিগ্যান্ড। এখানে সিও লিগ্যান্ডও অলসো একটা লিগ্যান্ড। কার্বন মনোক্সাইড বা কার্বনাইল, এটাও একটা লিগ্যান্ড। কিন্তু এটা হচ্ছে নিকেল সেন্টার করে কার্বনাইল, দেয়ার ইজ নো চার্জ এট অল, কোনো চার্জ নাই। তার মানে এটা আগের যেই বাই দিস টাইম যতগুলো এক্সাম্পল দিলাম, এটা তার কোনোটার মতোই না। এটা হচ্ছে গিয়ে একটা মলিকিউল, আর আগে যতগুলো ছিল সব আয়ন, আর এটা হচ্ছে মলিকিউল। এন্ড এটাও নিকেলকে সেন্টার করে হয়েছে, এটাও নিকেল সেন্টার করে হয়েছে, জানো। এন্ড ইন্টারেস্টিংলি এটা হচ্ছে নিকেল অ্যাটম, নিকেল আয়ন না, নিকেল আয়ন না। বিকজ এই যে কার্বনাইল, 4 কার্বনাইল, তো 4 কার্বনাইল হ্যাজ নো চার্জ, মানে এই পাশে কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই। তাহলে নিকেলের কাছেও কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই, যেটাকে বলে অক্সিডেশন নাম্বার, ইউনো, এটাকে বলে অক্সিডেশন নাম্বার। তাহলে নিকেলের অক্সিডেশন নাম্বার কত? 0। তার মানে এটা নিকেল অ্যাটম, নিকেল অ্যাটম। তার মানে এতক্ষণ ধরে তোমরা দেখতেছো যে আয়ন, আয়ন কি হচ্ছে তোমার সেন্ট্রালি থাকতেছে আয়ন, আয়ন তোমার লিগেন্ডদেরকে অ্যাকোমোডেট করতেছিল, আয়নরা এতক্ষণ ধরে লিগেন্ডের সাথে অ্যাসোসিয়েট করতেছে। বাট এবার আমরা দেখলাম যে মেটালরাও কি করতে পারে, লিগেন্ডের সাথে অ্যাসোসিয়েট করতে পারে। এই জন্য ডেফিনেশনের সময় বলা ছিল মেটাল অর মেটাল আয়ন, মেটাল অর মেটাল আয়ন। তো এবার নিকেল ইটসেলফ আছে হচ্ছে গিয়ে তোমার সেন্ট্রালি, নিকেলটা সেন্ট্রালি আছে, নিকেলটা সেন্ট্রালি আছে, রিমেম্বার। তো নিকেল যদি থাকে তাহলে এটা হচ্ছে আর্গন। বলো স্যার, এখানে কি ক্রিপ্টন ইউজ করা যাবে? ক্রিপ্টন কোথায় ইউজ করতাম? স্যার আর্গনের জায়গায়? জি স্যার। না না না, হ্যাঁ, এটা কি বলো, আমি তো আসলে আর্গন কেন লিখতেছি জানো, মানে আমি 1s2 2s2 2p6
3s2 3p6 এই স্যার লেখাটা চেঞ্জ লিখতে হয় না চাচ্ছি স্যার, ওটা থাকে তাই ওটার সাথে বেস ধরে অন্যগুলো আসে। হ্যাঁ না বুঝতে পারো না, আমি এতটুকু লিখতে চাচ্ছি না, না এই কারণে স্যার, ওই নিকেল তো জায়গা স্যার ওই পিরিয়ডে আছে, ক্রিপ্টনও একই পিরিয়ডে, দ্যাটস স্যার বললাম আর কি। না 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 ক্রিপ্ট না না সেটাই তো, তুমি তো হলো ক্রিপ্টন হলে তো মাইনাস করা লাগবে, কথা বুঝো নাই? আর্গনে হলে যে আর্গন থেকে প্লাস করব, আমরা তো এখানে আর্গনের পরে যেটা দিচ্ছি সেটার সাথে একটা প্লাস ধরতেছি তো আমরা। তো তাহলে আর্গন আর্গন ডিফেন্ড করতেছে কাকে? ওই 18টাকে। আচ্ছা এবার তোমরা এটাতে আরো বেশি অ্যাস্ট্রোনিস্ট হবা দেখে, এটা আরো পিকুলিয়ার। এটা কেমন পিকুলিয়ার দেখো, নিকেল 28 এর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, নিকেল 28 এর ডিস্ট্রিবিউশন হচ্ছে 4s2 and 3d8। নিকেলের ডিস্ট্রিবিউশন হচ্ছে 4s2 3d8, নিকেলের ডিস্ট্রিবিউশন 4s2 3d8, এই নিকেলেরই ডিস্ট্রিবিউশন হচ্ছে 4s2 3d8। বাট দেখো সে লিগেন্ড কিভাবে অ্যাকোমোডেট করে, লিগেন্ড অ্যাকোমোডেট করে এটার মধ্যে থাকে হচ্ছে sp3, sp3। তার মানে চিন্তা করে রাখো একবার, যেটা কোনোদিনও কেউ চিন্তা করবে নর্মালি, sp3। তার মানে কি ঘটছে এখানে জানো? এই 3d8টা না, এই 3d8 এর তো কম্প্রেশন হতো 1 2 3 4 5 6 7 8 কম্প্রেশন হতো, হয়ে এই ডিটা ভ্যাকেন্ট হইতো না, এই ডিটা ভ্যাকেন্ট হইতো তো। নিকেলের অ্যাটিটিউডটা দেখো, এতক্ষণ কিন্তু যতগুলো আমরা এক্সাম্পল নিয়েছি কারো কাছে 4s কিন্তু অকুপাইড ছিল না, ঠিক না? কারোই কি 4s অকুপাইড ছিল? না বাট এবার 4s এইবার এইটার মধ্যে এসে দেখা গেল 4s অকুপাইড। এখন এস ছাড়া কোনো হাইব্রিড অরবিটাল হয় না, এস ছাড়া কোনো হাইব্রিড অরবিটাল হয়নি, যার কারণে এইখানে যে দুইটা ইলেকট্রন তার ছিল সেটা এই দিকেই নিয়ে আসছে, অর্থাৎ ডি অরবিটালে সে এস এর ইলেকট্রনটাকে পাঠায় দিচ্ছে, পাঠায়া এসটাকে সে ব্যবহার করতে হচ্ছে কার্বন মনোক্সাইডের জন্য। তো এইগুলো মানে একদম আমাদের অর্ডিনারি থিঙ্কিং থেকে আসছেই না, যদি না আমরা জানি, যদি না কেউ আমাকে রেফারেন্সটা দেয়, রাইট না? তাহলে দেখছো ঘটনাটা কি? তার মানে এটা আরো কি একটা মানে এক্সেপশনাল বা একটা আরো ধরো আউট অফ এক্সপেকটেশন, ঠিক না? তাহলে নিকেল 28 যখন এই মলিকিউল ফর্ম করে তখন নিকেল কি হাইব্রিডাইজেশনের দিকে যায়, মানে কোন হাইব্রিড অরবিটাল ফর্ম করে? sp3। এন্ড সেই sp3টা কিভাবে ফর্ম করে? দিস ওয়েতে ফর্ম করে, অর্থাৎ সে 4s থেকে ইলেকট্রন 3d তে ট্রান্সফার করে দেয়, দিয়ে sp3 ফর্ম করে, 3d 4s and 4p। sp3 ফর্ম করলো, ডান। আর sp3 যারাই ফর্ম করছে, জিঙ্কে ফর্ম করতে দেখছো, এখন সেটা কে করছে? নিকেল। তাহলে sp3 হলে কি হয় শেপটা? এই যে সেই টেট্রাহেড্রালটা, CO 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 and CO। তো টেট্রাহেড্রাল কি হাইব্রিডাইজ? sp3। ম্যাগনেটিজম কি? এটাও ডায়া, এটাও ডায়াম্যাগনেটিক, এটাও ডায়াম্যাগনেটিক। ওকে, সো তোমাদেরকে স্টার্টিং অফ দ্য ক্লাসে, মানে ক্লাসের স্টার্টিং এই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে তোমাদেরকে করতে হবে টোটাল 8টা, করতে হবে টোটাল 8টা। তার মধ্যে আমি তো 7টা করেই দিলাম, জাস্ট ওয়ান রিমেইনিং, এন্ড আই হোপ তোমরা ওটা করতে চেষ্টা করো, ঠিক আছে? যে একটা বাকি রয়েছে কোবাল্ট সেন্টার করে, কোবাল্ট সেন্টার করে যেটা আছে, আই এক্সপেক্ট তোমরা এটা পারবা, একটু ট্রাই করো, একটু ট্রাই করো। যেটা আমি এখানে মেনশন করলাম না, কোবাল্ট সেন্টার যেটা, ওটা তোমরা একটু করে নিও বা করতে করতে ট্রাই করো, ঠিক আছে? ঠিক কি করবা ট্রাই মানে কি? কাকে সেন্টার করে, ডিস্ট্রিবিউশন কি, কোন হাইব্রিড অরবিটাল, শেপ কি হবে, ম্যাগনেটিজম কি হবে, ব্যাস দ্যাটস ইট।
তো আই হোপ এই 8টা করলে পরে এই এন্ডে থেকে তোমরা আর কখনোই মিস করবা না কোশ্চেন। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমার ক্যাটালাইটিক প্রপার্টি অফ ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটালের ক্যাটাল সময় লাগবে না, জাস্ট 10 মিনিট। ক্যাটালাইটিক প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটাল, তার মানে ট্রানজিশন মেটালদের অ্যানাদার ক্যারেক্টার হচ্ছে গিয়া কি, যে যারা ট্রানজিশন মেটাল এরা ক্যাটালিস্ট। ট্রানজিশন মেটালদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা কি, ক্যাটালিস্ট। তাহলে ট্রানজিশন মেটালদের ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, ট্রানজিশন মেটালদের কালার আয়ন ফর্মেশন করে, ট্রানজিশন মেটালরা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, এন্ড ট্রানজিশন মেটালরা ক্যাটালিস্ট প্রপার্টি শো করে। তো এখন আমরা যাচ্ছি যে ট্রানজিশন মেটালদের ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে ক্যাটালাইসিস, যেটা হচ্ছে ক্যাটালাইসিস। ওকে, আচ্ছা, তো ফলো করো যে ক্যাটালাইটিক প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটাল। আচ্ছা, जो এখানে তোমার মানে ট্রানজিশন মেটাল হোক আর নন ট্রানজিশন হোক, যারাই ক্যাটালিস্ট, they have two methods and they follow two methods of catalysis। তারা দুইটা মেথড ফলো করে ক্যাটালাইসিসের। তার একটা হচ্ছে অ্যাডজর্পশন মেথড, আর একটা হচ্ছে কি অ্যাডজর্পশন মেথড। ক্যাটালাইসিসের একটা মেথড হচ্ছে অ্যাডজর্পশন মেথড। একটু একটা মিনিট। দেখো, তাহলে ক্যাটালিসিস প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটালের একটা মেথড হচ্ছে গিয়ে অ্যাডজর্পশন মেথড। অ্যাডজর্পশন মেথড, তো ক্যাটালাইসিসের একটা মেথড হচ্ছে অ্যাডজর্পশন মেথড। তো আসলে যে ক্যাটালিসিসের অ্যাডজর্পশন মেথডটা কি, মানে ক্যাটালাইসিসের দুইটা মেথড, টু মেথড। একটা মেথড হচ্ছে অ্যাডজর্পশন মেথড। এখন লেটস সি যে অ্যাডজর্পশন মেথডটা কিভাবে কাজ করে, মানে অ্যাডজর্পশন মেথডটা কিভাবে অ্যাপ্লাই হয়, মানে কিভাবে অ্যাপ্লাই হয় একটু বুঝতে চেষ্টা করো। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, আমরা একটা এক্সাম্পল দিয়ে নেই। নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, যেখানে প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর আয়রন পাউডার হচ্ছে ক্যাটালিস্ট। মেবি তোমরা এটা জানো, আয়রন পাউডার হচ্ছে ক্যাটালিস্ট। নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের রিঅ্যাকশনে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়, হ্যাবার প্রসেস বলে এটাকে। আর যেখানে আয়রন পাউডার বা আয়রন ফ্ল্যাক্স হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট, তোমরা এটা জানতে পারো। তো এই আয়রন কিভাবে কাজ করে, সলিড আয়রন, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে অ্যাডজর্পশন মেথড। তো অ্যাডজর্পশন মেথডটা কি একটু ফলো করো। সেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে সারফেস অফ ক্যাটালিস্ট। এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট, এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট, মানে ক্যাটালিস্টের এটা একটা সারফেস। এই ক্যাটালিস্টের সারফেসের কন্টাক্টে যখন রিঅ্যাক্টেন্ট মলিকিউল আসে, এই যে বাইরে যারা আছে এরা হচ্ছে গিয়ে মানে তোমার রিঅ্যাক্টেন্ট মলিকিউল, এরা হলো রিঅ্যাক্টেন্ট মলিকিউল। কথা বুঝছো, এরা হচ্ছে রিঅ্যাক্টেন্ট মলিকিউল। যেমন মনে করো নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, তাহলে এইটা নাইট্রোজেন এটা নাইট্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, তাহলে এইটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন। মনে করো অন্য কোথাও মনে করো হাইড্রোজেন আর ক্লোরিন মলিকিউল, তাহলে এক এন্ডে হাইড্রোজেন আর এক এন্ডে ক্লোরিন। তার মানে কি, যে কোনো রিঅ্যাকটেন্টের কয়টা এন্ড থাকে, দুইটা এন্ড থাকে, ঠিক না? তাহলে এটা হচ্ছে সারফেস, ক্যাটালিস্টের সারফেস, এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট, আর এরা হলো রিঅ্যাক্টেন্ট মলিকিউল। সারফেস অফ ক্যাটালিস্ট আর এরা হলো রিঅ্যাক্টেন্ট মলিকিউল। এই রিঅ্যাক্টেন্ট মলিকিউল যখন এই সারফেসের বা ক্যাটালিস্টের সারফেসের কন্টাক্টে আসে, মানে টাচে আসে, টাচে তো আসবেই, কারণ তুমি তো ক্যাটালিস্ট ইউজ করছো। রিঅ্যাক্টেন্ট মলিকিউলস এর মধ্যে রিঅ্যাক্টেন্ট মলিকিউলস এরা ফ্রিকোয়েন্টলি মুভও করতেছে। এই মুভ করতে থাকবে যখন, তখন তারা অবশ্যই কি হবে, এই ক্যাটালিস্টের কন্টাক্টে আসবে, টাচে তো আসবেই। যখনই তারা টাচে আসে তখন এমনটা হয়।
যখনই তারা টাচে আসে, রিঅ্যাক্টেন্ট মলিকিউল যখনই এই সারফেসের কন্ট্যাক্টে আসে তখন কি হয়? অ্যাডজর্পশন হয়। তখনই কি হয়? দ্যাট মোমেন্টে কি হয়? অ্যাডজর্পশন হয়। তো অ্যাডজর্পশন ব্যাপারটা কি? এটা হচ্ছে যে মলিকিউলসের যে দুইটা এন্ড আছে তার কোনো একটা এন্ড অ্যাডজর্ব হবে। একটা এন্ড কি হবে? এটা অনেকটা বলা হয় যে গ্লুর মতো লেগে যাওয়া। এটা হচ্ছে অনেকটা হলো গিয়ে যে সারফেসটা একটা গ্লু, সারফেস হচ্ছে গিয়ে একটা গ্লু। তো তুমি এর ভিতরে চলতে শুরু, তুমি হাঁটতে চেষ্টা করছো, বাস তুমি তোমার পাটা গ্লুতে আটকায় গেছে। তারপরে তুমি খুব করে চেষ্টা করতেছো বের হওয়ার জন্য, তোমার ফুল মাথা উপরে বডি টডি সব কিন্তু বাইরে, কিন্তু পা হলো গিয়ে তোমার সারফেসে আটকায় আছে। তো এইটা হচ্ছে অনেকটা দ্যাটস লাইক, হ্যাঁ। তো অ্যাডজর্পশন হয়। তো যারা ট্রানজিশন মেটাল এদের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। তো এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে এই এদের সারফেসের মধ্যে খুব পোরাস কিছু হোল থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, খুব সূক্ষ্ম, যেটা চোখে দেখা যাবে না, এরকম কিছু ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে কি হয়? তোমার এই মলিকিউল ঢুকে যায়। কিন্তু ঢুকবে বলতে কি, মানে একটা মলিকিউলের একটা সাইড ঢুকে যায়, আরেকটা সাইড কিন্তু বাইরের দিকে থাকে, ওপেন থাকে। তো এই অবস্থার মধ্যে যখন এইরকম একটা কমপ্লেক্স অবস্থার মধ্যে যখন পড়ে যায়, তখন রিঅ্যাক্টেন্ট মলিকিউলস গুলো, এই রিঅ্যাক্টেন্ট মলিকিউলস গুলোর মধ্যে যে মানে আস্তে আস্তে কি হয়, বন্ডটা মানে ব্রেক করে ফেলে। মানে ধরো একটা সাইড আটকে গেছে, আরেকটা সাইড বাইরে আছে, ঠিক আছে? তো আস্তে আস্তে কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে। রিঅ্যাক্টেন্টসের যে বন্ডটা আছে সেই বন্ডটা কি হবে, ভেঙে যাবে অনেকটা, এরকম ব্যাপারটা, ঠিক আছে? যে বন্ড থেকে দুইটা প্রান্ত আলাদা হয়ে যাবে, দুইটা এন্ড সেপারেট হয়ে যাবে। দুইটা এন্ড কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে, বুঝো কিন্তু। দুইটা এন্ড কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে, মানে বন্ড ব্রেক করবে। বন্ড কি হবে? ব্রেক করবে। তো বন্ড ব্রেক করলে this bond breaking accelerate the rate of reaction. This bond breaking accelerate the rate of reaction, and you know catalyst accelerate the rate of reaction. Catalyst কি করে? rate of reaction accelerate করে। আসলে সে কি করে? সে আসলে বন্ড ব্রেকিংটাকে accelerate করে। বন্ড ব্রেকিংটা ব্রেক করার ক্ষেত্রে সে একটু হেল্প করে। কিভাবে হেল্প করে? দিস ওয়েতে অ্যাডজর্পশন করে, এন্ড অ্যাডজর্পশনের কারণে তোমার হয় কি, এই বন্ড ব্রেকিংটা আরো তাড়াতাড়ি হয়। এটা কিন্তু অ্যাডজর্পশন, মানে এডি। যদি এমন হতো, হয় না যদিও, তাহলে এটাকে বলতাম অ্যাবজর্পশন। এটা কিন্তু এরকম কিছু হয় না। ওটা হলো যে রাইট সাইডে যেটা দেখতেছো এটা হচ্ছে অ্যাবজর্পশন, ওখানে অ্যাবজর্পশন হয় না, হয় হলো অ্যাডজর্পশন। তো অ্যাডজর্পশনটা হচ্ছে যখন অ্যাডজর্পশন হয় তখন খুব উইক ফোর্স কাজ করে। যখন অ্যাডজর্পশন হয় তখন এটা খুব ফ্লেক্সিবল থাকে, অর্থাৎ মানে জাস্ট হলো গিয়ে লেগে থাকে, এরকমটা আর কি। কথা বুঝতে পারছো? এমন না যে একেবারে কমপ্লিটলি তারা বন্ড ফর্ম করে ফেলে, এমনটা না। তো দিস ইজ ওয়ান অফ দ্য মেথড, দিস ইজ ওয়ান মেথড অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের এটা একটা মেথড, যে কাজটা যারা ট্রানজিশন মেটাল এরা করতে পারে। তো ট্রানজিশন মেটালরা কোন ওয়েতে কাজ করে, সেটা হচ্ছে অ্যাডজর্পশন মেথড। এবার একটু রেফারেন্স বলি, রেফারেন্স দেই। রেফারেন্সটা হচ্ছে আবার একবার কি করলো বোর্ড, সেমে নিকেলকে প্রেজেন্ট রেখে দেন কোশ্চেন করছে যে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছো? তো নিকেলকে রেখে তো কাজ করে। নিকেল ক্যাটালিস্ট দেখছো না তোমরা, আর্টিফিশিয়াল বাটারে নিকেল ক্যাটালিস্ট। তো কিন্তু অত তো না, মানে মেথডটা জানতে হয়। তুমি দেখবা যে ক্যাটালিস্টটার টাইপ কি, যদি এরকম সলিড ক্যাটালিস্ট হয় তাহলে দিস মেথড। আচ্ছা, লাস্ট আরেকটা মেথড দেখো, ক্যাটালাইসিসের সেকেন্ড মেথড, এটাকে বলা হয়েছে ট্রানজিশন স্টেট মেথড। ট্রানজিশন স্টেট মেথড তার মানে এটা আরেকটা মেথড, অল্টারনেটিভ মেথড, মানে অ্যাডজর্পশনের অল্টারনেটিভ মেথড হচ্ছে এটা। মানে যত ক্যাটালিস্ট আছে আইদার অ্যাডজর্পশন মেথডে যাবে অর এই মেথডে আসবে। তো এই মেথডটা দেখি, এক্সাম্পল, সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, যেখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট। ভ্যানাডিয়াম হচ্ছে একটা ট্রানজিশন মেটাল, আর এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে এখানে ক্যাটালিস্ট। তাহলে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কিভাবে কাজ করে সেটা হচ্ছে এখানে দেখার ব্যাপার। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কিভাবে পারফর্ম করে, তাহলে এই পারফরমেন্সটা বা এই অপশনটা হলো কি, এটা হলো ট্রানজিশন স্টেট মেথড।
তা আসো দেখো এই ক্যাটালিস্ট কিভাবে কাজ করে। এই ক্যাটালিস্ট কিভাবে কাজ করে সেটা হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম দেখাইতে হবে। স্টেপ 2 এখানে স্টেপ 1 মানে ইনিশিয়াল স্টেপ যেটাকে বলে ইনিশিয়াল স্টেপ মানে ফার্স্ট স্টেপ অর ইনিশিয়াল স্টেপ। তো ইনিশিয়াল স্টেপে কি হয় ফলো করো। ইনিশিয়াল স্টেপে কি হয় সেটা ফলো করো। ইনিশিয়াল স্টেপে কি হয় তোমার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড এটা মিলে সালফার ট্রাইঅক্সাইড হইয়া ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড হয়। তাহলে অবস্থাটা বুঝো কি হলো, সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেছে স্টেপ 1 এই। সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে কনভার্টেড স্টেপ 1 এই, কিন্তু কোর্স থেকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কি করছে তাকে তার নেসেসারি অক্সিজেন সাপ্লাই দিছে। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড তাকে তার অক্সিজেন সাপ্লাই দিয়ে তাকে সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট করে দিছে। সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়েছে। আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নিজে কনভার্ট হয়েছে কিসে, ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইডে। ছিল পেন্টাঅক্সাইড লাস্টে হয়েছে যায় টেট্রাঅক্সাইড। তাহলে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কনভার্ট হলো টেট্রাঅক্সাইডে আর সালফার ডাইঅক্সাইড কনভার্ট হলো সালফার ট্রাইঅক্সাইডে। কিন্তু আমরা তো এটা জানি যে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড তো ক্যাটালিস্ট এন্ড ক্যাটালিস্ট রিমেইন আনচেঞ্জ। এই পরে যায় স্টেপ 2 তে কি হবে ফলো করো। স্টেপ 2 তে যায় ওই যে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড সে এই যে O2 নিয়ে আবার কিসে কনভার্ট হবে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে। তাহলে ক্যাটালিস্ট বলতে তোমরা কি বুঝো, রিঅ্যাকশন কিন্তু রিঅ্যাকশন শেষে আনচেঞ্জ, রিঅ্যাকশন করবে কিন্তু রিঅ্যাকশন শেষে আনচেঞ্জ থাকবে। এরাই হচ্ছে ক্যাটালিস্ট। এখন এটা অ্যাড করো তো, অ্যাড করলে দেখো তো লেফট রাইট। তাহলে এই পাশে কি থাকতেছে 2SO2 প্লাস O2 আর ওই পাশে কি থাকতেছে 2SO3। তার মানে তুমি যে রিঅ্যাকশনটা করে আসছো ওটাই তো হইলো। রিঅ্যাকশনে হেল্প করলো জিনিসটা, মানে কোনো পার্টিসিপেট করলো না, তিনি ডোনেট কিছু করলো না জাস্ট। না মানে ব্যাপারটা সে লুজারও না গেইনারও না, কিন্তু এটা অনেকটা কিরকম জানো, এটা আমি এরকম একটা এক্সাম্পল দিতে পারি। যেমন মনে করো সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে একটা ডিল হওয়ার কথা। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে ডিল হওয়ার কথা। মনে করো তোমাদের দুই ফ্রেন্ডের মধ্যে এমন একটা ব্যাপার যে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের কাছে ধরো টাকা চাইতেছে কথার কথা, ঠিক আছে। এখন ধরো তারা কি নাই, এমন কোনো রিলেশন তাদের নাই যে একজন আরেকজনকে টাকা দিবে, ঠিক আছে। তখন থার্ড একটা ফ্রেন্ড আসলো মনে করো এখানে, এসে কি করলো যার টাকা দরকার তাকে সে টাকা দিল। আবার কি করলো ওইটা যার কাছ থেকে ওই ফ্রেন্ড চাইছিল টাকাটা ওর কাছ থেকে আবার সে চাওয়াতে টাকা দিয়ে দিতে। তার মানে আলটিমেটলি টাকা দিল কোন ফ্রেন্ডরা, ওই ফ্রেন্ডরাই, ঠিক না। অর্থাৎ তাহলে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড কি করলো তোমার সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন সাপ্লাই দিল, আবার অক্সিজেন নিজে আবার অক্সিজেনের কাছ থেকে অক্সিজেন বুঝে নিল। তো এর মধ্যে কোনটা ট্রানজিশন পয়েন্ট, এইটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট। ট্রানজিশন পয়েন্ট হলো কোনটা যেটা টেম্পোরারি ইন্টারমিডিয়েট অবস্থা, ইন্টারমিডিয়েট স্টেট। তার মানে সে ছিল ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, কিছুক্ষণের জন্য ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড হয়েছিল কিন্তু আবার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে ফিরে আসছে। তো এই কাজটা কারা পারে, যারা ট্রানজিশন তারাই তো এই কাজটা করতে পারবে, কারণ তাদের নামের সাথেই তো আছে ট্রানজিশন। সো দ্যাট যারা ট্রানজিশন তারা এই ওয়েতেও কাজ করে। তাহলে ট্রানজিশন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, আর যত ক্যাটালিস্ট আছে তারা দুইটা মেথডে কাজ করে, একটা হচ্ছে অ্যাবজর্পশন মেথড আর একটা হচ্ছে ট্রানজিশন মেথড। তো যারা অ্যাবজর্পশন মেথডে কাজ করে তারা দ্যাট ওয়েতে কাজ করে, আর যারা ট্রানজিশন মেথডে কাজ করে তারা দিস ওয়েতে কাজ করে। আন্ডারস্টুড? সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটালস। এই হচ্ছে আমাদের ট্রানজিশন মেটালদের ক্যারেক্টারিস্টিক্স।